হরে কৃষ্ণ। আমি হলাম পুণ্ডরিকধাম গুরুকুলের ছাত্র। আমি এখানে অনেক ভালো কিছু শিখতেছি। আমার মা বাবা অনেক আশা করে পাঠাইছে, কিন্তু আমাকে এখানে কোনো কুসংস্কার শিখাচ্ছে। দিনের পর দিন বেড়াইতে সেবা করায়, আর রাত্রে হলে বরফুটাকে ম্যাশ করায়। কি বলে, আমাদেরকে ব্রহ্মবতী দেয়, এরকম খারাপ কাজ করায়। দুটো খুলে ফেলে, আমাদেরকে জড়িয়ে ধরে তখন ল্যাংটা করে লিঙ্গটা আমার ভিতর প্রবেশ করে। কি বলে, ওনার বীর্যগুলো যদি আমার মুখ ভিতরে ঢুকাই, তাহলে বলে আমি বলে ওনার মতো ক্ষমতাশীল হতে পারবো, লিঙ্গটা আমার মুখের ভিতরে ঢুকাই দিত। তারপর অনেক খারাপ কাজ করতো আমার জন্য। কিছু কিছু খারাপ লাগতো এগুলো। আমার ওনার লিঙ্গটা আমার মুখের ভিতরে ঢুকাই দিত। আমি কষ্ট পেতাম অনেক। আমার পিছন দিয়ে ঢুকাই দিত, কিন্তু আমার অনেক কষ্ট পেতাম। আমাকে এরকম ইয়াতে মুক্ত করুন, খারাপ কাজ থেকে মুক্ত করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? অর্পন্দর। আচ্ছা, তুমি সাম্প্রতিক আমাদের একজন ইসকন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছো, যে লিখিতভাবে এবং ভিডিও আকারে দিয়েছো। এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং ভক্তি ত্রিভঙ্গদাধর গোস্বামী মহারাজ, চারুচন্দ্র প্রভু, এদেরকে তুমি তোমার সাথে চিন্ময়কৃষ্ণ প্রভুর সাথে কোন ধরনের শারীরিক নির্যাতন করেছে তোমাকে, সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছো। হ্যাঁ, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তুমি সত্য সত্য কথাগুলো বলবা, ঠিক আছে? তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। মানসিক ভাবে সুস্থ আছো? হ্যাঁ। আচ্ছা, তুমি গুরুকুলে কখন থেকে জয়েন করেছো? 2017। 2017 নাকি 16? 17। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চিন্ময়কৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলো তো, যে চিন্ময়কৃষ্ণ বাবু তো একজন ব্রহ্মচারী এবং পুণ্ডরিকধামের অধ্যক্ষ। তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমকামিতা বলে সেটা করে। তো সমকামিতা মানে কি? এটা কি ধরনের? মানে যৌন কাজ বলে। কিভাবে করতো? বলতো যে এদিকে এটা চুমুনে এরকম। তোমাকে কি, তোমার সাথে কি এই, অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি, যেহেতু তোমার বয়স কত এখন? 16 বছর। হ্যাঁ, তো তোমার সাথে প্রথমে কখন, একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে? 2 মাস আগে। মানে পুণ্ডরিকধাম থেকে বের হওয়ার 2 মাস আগে? হ্যাঁ। উনি কিভাবে ডাকতো তোমাকে? কখন, বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো? রাত্রে ডাকতো। রাত কয়টা বাজে? ধরেন 9টা, 9:30। 9টা, 9:30 বাজে। হ্যাঁ, ডেকে তোমাকে কি বলতো প্রথমে? বলতো মানে মেসেজ করতে বলতো। কিরকম ভাবে মেসেজ করতা? হাত পা গুলো মানে মেসেজ করতাম করে, তারপর বলতো যে উনার পরনে কি থাকতো? গামছা থাকতো। তোমার পরনে কি থাকতো? আমার পরনে কাপড় ছিল, ধুতি কাপড়, অর্থাৎ এই তোমাদের গুরুকুলের ড্রেসটা থাকতো। আচ্ছা আচ্ছা। তো তখন তোমাকে কিভাবে মেসেজ করতে বলতো? না এমনি বলতো, হাত পা গুলো কামাচ্ছে ম্যারেজ করতে বলতো। তারপর বলতো যে এদিকে হলে আমার এই শপথ কর বলতো। কি ধরে? শপথ করে কি বলতো? শপথ করে কি বলতো? তুই আমার সাথে এগুলো করতো, তো এগুলো কাউকে বলবি না। এগুলো মানে কোনগুলো? কি করতো? মানে যে খারাপ কাজগুলো করতো সেগুলো কাউকে যেন না বলতো। আচ্ছা আচ্ছা। খারাপ কাজগুলো কি তুমি কি ওকে করতা নাকি ও তোমাকে করতো? ও আমাকে করতো। তোমাকে করতো না? মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম? আমার সাথে 2বার হয়েছে। 2বার হয়েছে না? আচ্ছা, তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণ স্বরূপ, হ্যাঁ, তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো, বা তোমার জননেন্দ্রিয়ের মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো ও? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে, তুমি কি আর স্থানীয় কোনো ভক্তদেরকে জানিয়েছো? হ্যাঁ, আমি জানিয়েছিলাম তিরুপতিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তিরুপতি প্রভুকে জানিয়েছ? অর্থাৎ তিরুপতি প্রভু তখন পুণ্ডরিকধামে ছিল? ধামে ছিল। তখন তিরুপতি প্রভু কি বলেছে তোমাদেরকে? বলছো এগুলো আমি জানি না, আমি এরকম শুনি না। তারপর
অনেকদিন ধরে এরকম বলতেছে উনি আমাকে বলতেছে সত্যি এগুলো কিভাবে জানাচ্ছে। আমি একবার মানে শিবতার কথা বলতেছে একটু মধ্যে শুনেছিলাম। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে তোমরা কোথায় গিয়েছো? রংপুর চলে গিয়েছো, মহারাজকে সমস্ত কিছু বলেছো। হ্যাঁ আমাকে যে কথাটা বলছো সেম কথাটা কি মহারাজকে বলেছো? হ্যাঁ। তা ওনারা কি কোন ধরনের চিন্ময়কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে স্টেপ নিবে এরকম আশ্বাস দিয়েছে তোমাকে? না, এরকম বলেনি, বলতে এগুলো খারাপ কথাগুলো বাদ দাও এরকম বলছিল মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্থাৎ তোমাকে তো কোনো ধরনের আশ্বাস দেয়নি। আচ্ছা, সাম্প্রতিক চারুচন্দ্র প্রভু তোমার থেকে স্টেটমেন্ট নিয়েছে, তুমি কি ওনাকে সবকিছু বলেছো? হ্যাঁ বলেছি। উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে? উনি কিছু বলেনি তেমন, পরে দেখা যাবে, এরপর আরো অনেকজনকে ডেকেছে, ডেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তোমার সাথে যে চিন্ময়কৃষ্ণ প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে, বলাৎকার যাকে বলা হয়, যেটাকে সমকামিত বলা হয়, হ্যাঁ, তো এগুলোর কি তুমি কি বিচার চাও? হ্যাঁ। তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে এবং তুমি একটা মানসিক ভাবে হেজিটেশন ভোগ করছো, এগুলো তো আমাদের ইসকনের মধ্যে কোনো শিক্ষা নেই, ঠিক আছে? কোনোদিন কারো কাছ থেকে দেখেছো, কোনো বক্তব্য থেকে দেখেছো এগুলো? এই নোংরামি গুলো? ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা এগুলো তোমার কথা মতো, যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো, হ্যাঁ, আমি কি করবো, এগুলো আমি আমাদের নারগোপাল প্রভু আছেন, আমাদের গুরু মহারাজ আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, এগুলো আমি অ্যাপ্রুভ করব, ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলোর অ্যাকশন নেবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নিত্যবন্ধু গৌরদাস। আমি প্রায় অনেকদিন যাবৎ, প্রায় 8-9 বছর যাবৎ পুণ্ডরিক ধামে অবস্থানরত। এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে, যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে, বাট এগুলো নিয়ে মানে তদারকি করতাম না, বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গিয়েছিল না। কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন হচ্ছে, বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের মানে গন্ডগোলও চলছে ধামের মধ্যে। কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাবৎ আবার দেখলাম যে কি আমি রাত্রে ঘুমাতাম, তখন কি করতো, রাত 2টো বাজে, 1টা বাজে, 3টা বাজে আমার ডাকতে আসতো। এখন আমি ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম, মঙ্গলারতির সময় শুয়ে থাকতাম ঘুমের ভান ধরে, তখন কি করতো, বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম 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 করে বাড়ি দিত, আওয়াজ দিত, প্রচুর পরিমাণে আওয়াজ দিত। উঠতাম না আমি, তারপর আসে ডেকে আমাকে নিয়ে যেত, নিয়ে গিয়ে বলতো কি মেসেজ করার জন্য বলতো, মেসেজ করতাম। এরকম করতে করতে অনেকদিন মেসেজ করতাম। হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে, বাট আমি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব রেগে আছে। হ্যাঁ, চিন্ময় আমার খুব রেগে আছে, আমি কেন যাচ্ছি না। তারপরে আমি শ্রীধরপুর রুমে ছিলাম, শ্রীধরপুর রুমে যখন ছিলাম, উনি এখন আমাকে কিভাবে শ্রীধরপুর আমাকে ডেকে রুমে রেখেছে, সেই কারণে ওনার খুব ক্রোধ যে আমাকে কিভাবে ওখান থেকে বের করবে, আমি কেন ওই রুমে থাকি। তারপরে হঠাৎ একদিন এই গেতে চলে গেল, কারণ কিভাবে বের করবে, কিছু না কিছু করতে হবে, না হলে তো বের করা যাবে না। তারপর হয়েছে কি, একদিন দামোদর প্রোগ্রাম, 19 সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে। এখন হঠাৎ উনি আমাকে এসে বলল, এই শ্রীধরপুরের দামোদর প্রোগ্রামে চলে গিয়েছে, হঠাৎ উনি আমাকে এসে বলে কি, তো ভাগবতম নেই, একটা ভাগবতম নেই। তারপরে কি হয়েছে, ভাগবতম নিয়েছি। তারপরে বলেছে কি, ওনার গিয়েছিল কবচ ছিল, কবচ হয়েছে আমাকে, স্বর্ণের কবচ ছিল নৃসিংহদেবের। তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবচ শুয়ে বল। আমি কবচ শুয়েছি। তারপর উনি বলা স্টার্ট করেছে আর কি, তোর যদি এখানে থাকতে চাস, হ্যাঁ, তোর আর কি শ্রীধরের সঙ্গে এই ধরনের সমকামিতা করতে হবে। এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল। এখন উনি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো, আমার মঙ্গল আরতিতে গামছা পরে উনি কোথায় চলে যেত, আমি তো মঙ্গল আরতি দিতাম শিব মন্দিরে সেবা করতাম, ওইখানে চলে যেত মঙ্গল আরতিতে, গামছা পরে ওইখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য, হ্যাঁ, কি হয়েছে, কাজ কি হয়েছে, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতো। তারপরে ওনাকে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি, আমি বলেছিলাম আমি পারবো না এগুলো, এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না। তাও আমার বিরক্ত করতো। এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে, ওই বিল্ডিং উনি চলে গিয়েছে। কারণ উনি চলে যাওয়ার পরে কি হয়েছে, শ্রীধরপুর পদ্মা ভবনে রয়ে গেছে,
ওই পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে। এখন হঠাৎ ওনাকে নিয়ে গেছে কোথায়, ওই লং বিল্ডিং এ বা আমার থেকে দূরত্ব রাখার জন্য। এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিং এ যাইনি কখনো। আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম, অসুস্থ হওয়ার পরে তারপরে ওইখানে গিয়েছি। এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য, ম্যাচ করার জন্য ডাকতো, তখন আমি যেতাম না। এরপর পরে উনি আমার উপর খুব ক্রোধ, বা আমার সাথে কথা বলতো না। হ্যাঁ, তারপরে এক ভক্তকে তারপরে আমাকে ঠ্যাস মারামারি করতো, অনেক জনের ঠ্যাস দিত। তারপরে এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না, বা ওনার সাথে কথা হতো না। এরপর পরে আমি কিছুদিন যাবত রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না, খুব খারাপ হয়ে গেছে। কারণ ওনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে, খুব খারাপ ধরনের চরিত্র, এই বিষয়গুলো নিয়ে মানে দেখে শুনতে কি হয়েছে মাথা মানে পুরো নষ্ট হয়ে গিয়েছে। আবার কি হয়েছে আমি বলেছিলাম কি আমি এখান থেকে চলে যাব। তারপরে আমি বলছি আমি রাধাষ্টমীর পরেই চলে যাব, এরকম বলে রাধাষ্টমী গেল। এরপর আমি ছিলাম। এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা, এই যে গুরুকুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ জঘন্যতম অপরাধ কিন্তু এগুলো সমস্যাগুলো। এই যে গুরুকুলের এতগুলো ছেলে বা নিউ ছেলে, অনেক ছোট ছোট ছেলে, এদের উপরে যে এত ধরনের নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো ধামের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না, হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না, ওরা চেয়ে থাকে। কারণ ধামের মধ্যে যে ভক্তগুলো আছে ওগুলো হচ্ছে পদের লালসায় সবাই ওরা মোহিত হয়ে গেছে, ওদেরকে পদ দিবে, হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে, একে সেক্রেটারি বানাবে ধামের, হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি কি হয়ে গেছে, মোহিত হয়ে গেছে। এই কারণে এই ছোট ছোট বাচ্চাদের উপর এত নির্যাতন চলতেছে। হ্যাঁ ওরা কোনোই কিছুই বলে না। এই যে ছোট ছোট বাচ্চাদের উপর কি হয়েছে, আর বাচ্চাগুলো ধামে দিয়েছে কি জন্য, লেখাপড়া করার জন্য। আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পারতেছে না বিদায় ওদের দুষ্টমিগুলা, এ কারণে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে। এখন এখানে আসার পরে ওদেরকে যদি যে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় ওদেরকে যদি বেকারিতে সেবা করায়, হ্যাঁ বেকারিতে সেবা করাচ্ছে, মানে সারাদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 8টা 9টা পর্যন্ত সেবা করায়। এরপরে ওরা রুমে যাচ্ছে, মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি। ওরা রুমে যাচ্ছে, এরপর রুম থেকে গিয়ে কি হচ্ছে ডেকে নিয়ে আসতেছে, আবার কোথায় চিন্ময়পুর রুমে ডেকে নিয়ে এসে কি করায়, মেসেজ করায়। তারপরে ওখানে নানা ধরনের কথা বলে, খারাপ কথা, যে এই ধরনের কথা বলে যে ওদের কাপড় খুলে ফেল, হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না, এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের। আর ছেলেরা কি করতো, এই বিষয়গুলো আমাদেরকে বলতো। এই বিষয়গুলো দেখে শুনে বা খুব খারাপ লাগতো, সেই কারণে আমি ধাম থেকে বের হয়ে গেছি।